গাজামুখী ত্রাণবাহী বহরের উপর ইসরায়েলি বাহিনীর হামলা, ৫০০-র বেশি স্বেচ্ছাসেবী আটক। নিরপেক্ষ নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্নে ইসি, শাপলা প্রতীক না পাওয়ায় ক্ষুব্ধ এনসিপি। ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ নির্বাচনে প্রার্থিতা ছাড়ল বাংলাদেশ। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা সংকট, ২৫০ নতুন সেনা ক্যাম্পের দাবি। এবার চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে দেওয়া হলো আদালতের নির্দেশ। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ২ লক্ষ কোটি টাকার জাল নোট পাঠাচ্ছে ভারত। হাসিনা সহযোগী ২ জেনারেল এখন মোদির আশ্রয়ে। ডাক্তার ইউনূসকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতা হান্নান মাসুদ। মিথিলা সৃজিতের বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন মিথিলা। আজকের দিনে সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর কোনো খবর মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আর চারপাশে ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। গাজামুখী ত্রাণবাহী বহরের উপর ইসরায়েলি বাহিনীর হামলা এবং জাহাজ আটকের ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি যুদ্ধজাহাজ ঘিরে ফেলে, যার ফলে আলমা, আদারা ও সিরিয়াস নামে ৩টি জাহাজে সেনারা উঠে পড়ে। এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আয়োজকরা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ এনেছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আটককৃত জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং অধিকার কর্মীদের মোবাইল ফোনগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেল জানিয়েছে যে তাদের জাহাজগুলো অবৈধভাবে আটক করা হয়েছে এবং তারা ৫০০ জন অংশগ্রহণকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই মানবিক ত্রাণবাহী নৌবহরে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ এবং বাংলাদেশের শহীদুল আলমের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। আয়োজকরা দৃঢ়ভাবে জানিয়েছেন যে ইসরায়েলি হামলার মুখেও তারা গাজার উদ্দেশ্যে যাত্রা থামাবেন না। তাদের মতে এটি কেবল ত্রাণ পৌঁছানোর মিশন নয়, বরং গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর একটি আন্তর্জাতিক প্রতীকী প্রচেষ্টা। এই ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই ঘটনার নিন্দা জানাচ্ছে এবং আটককৃত জাহাজ ও যাত্রীদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরো ৪৫টি জাহাজ নতুন করে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। দলটির দাবি, ইসি তাদের পছন্দের প্রতীক শাপলা বরাদ্দ না দিয়ে নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড তৈরির আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্ট অনুযায়ী প্রতীক তালিকা প্রণয়ন কমিটি শাপলা বরাদ্দের আশ্বাস দিলেও ৯ জুলাই কমিশন তা তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয়। বারবার আবেদন সত্ত্বেও ইসি তাদের অবস্থান পরিবর্তন করেনি। নাহিদ ইসলাম যুক্তি দেন, শাপলা জাতীয় প্রতীকের একটি উপাদান এবং বিএনপি ও জেএসডি কে জাতীয় প্রতীকের অন্য উপাদান ধানের শীষ ও তারা বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি জাতীয় ফল কাঁঠাল ও সোনালী আশো প্রতীক হিসেবে অনুমোদিত, যা শাপলা বরাদ্দের কোনো আইনি বাধা প্রমাণ করে না। এনসিপির অভিযোগ, ডিজিএফআই এর লোগোর সঙ্গে শাপলার সদৃশ্য দেখিয়ে প্রতীক বাতিল করা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা আশঙ্কা করছে ইসি কোনো বাহিনীর প্রভাবে নথি স্বীকার করছে কিনা। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেছেন যে ইসি ২০০৮ সালের বিধিমালায় সংশোধনী এনে এনসিপিকে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীকগুলোর যে কোনো একটি বরাদ্দ দেবে, যাতে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়। বাংলাদেশ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিনও এই নির্বাচনে অংশগ্রহণ নেওয়ায় তাদের প্রতি সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৫ বছর আগে থেকেই বাংলাদেশ এই পদে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনের অংশগ্রহণের ফলে বিষয়টি জটিল আকার ধারণ করে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রাথমিকভাবে প্রার্থিতা প্রত্যাহারে অনাগ্রহী ছিলেন। দোহায় অনুষ্ঠিত জরুরি আরব ইসলামিক সম্মেলনে তিনি বলেছিলেন, বাংলাদেশ তার প্রার্থিতা ধরে রেখেছে। ফিলিস্তিন অনেক পরে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থার নেতৃত্বে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশের জন্য একটি মর্যাদার বিষয়। আমরা বিশ্বাস করি আমাদের অভিজ্ঞতা, শান্তিপূর্ণ অবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার ঐতিহ্য এই প্রার্থিতা দৃঢ়ভাবে সমর্থন করে। তবে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে পরিস্থিতি পরিবর্তিত হয় এবং বাংলাদেশ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এ প্রসঙ্গে ডাক্তার ইউনূস বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে থেকে ফিলিস্তিন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছি, আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিগুলো সমর্থন করে আসছি। তিনি আরো বলেন, ভাতৃপ্রতিম জাতিসংঘে প্রতিযোগিতায় যাওয়ার কোনো কারণ আমরা দেখি না। ফিলিস্তিনের প্রার্থিতা তাদের চলমান সংকট সমাধান ও বিশ্বব্যাপী সমর্থন অর্জনে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতিসংঘে অবদান রাখার প্রতি বাংলাদেশের অঙ্গীকার সবসময়ই থাকবে এবং ভবিষ্যতে রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও বাংলাদেশের রয়েছে। পার্বত্য চট্টগ্রামের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলে অন্তত ২৫০টি নতুন সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন সেখানে দায়িত্বরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। তাদের মতে বেআইনি অস্ত্র প্রবাহ, অপহরণ ও চাঁদাবাজি ঠেকাতে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে এই অতিরিক্ত ক্যাম্প স্থাপন অপরিহার্য। সেনা ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলে ভারতীয় মদতপ্রাপ্ত সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এবং তাদের সমর্থকরা সাম্প্রতিক সময়ে তাদের সক্রিয়তা উদ্বেগজনকভাবে বৃদ্ধি করেছে। অপহরণ, চাঁদাবাজি, দলবদ্ধ হত্যা, অস্ত্র বাণিজ্য ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন এসব কার্যক্রম দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ১ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় ৩৫০ কোটি টাকার চাঁদা তুলেছে, ৩৩২ জনকে অপহরণ করেছে এবং ৮৯ জনকে হত্যা করেছে। এদের অনেকেই ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেনা কর্মকর্তারা আরো জানিয়েছেন, নতুন ক্যাম্প স্থাপন করা সম্ভব হলে প্রতিটি এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানানো যাবে এবং চাঁদাবাজি ও অপহরণ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে। বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে ২১০টি ক্যাম্প থাকলেও পাহাড়ের বিস্তৃত ভৌগোলিকতার কারণে তা যথেষ্ট বলে মনে করেন না তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি বৃদ্ধি অত্যন্ত জরুরি। চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা নিয়ে বিশ্বজুড়ে যে রসিকতা চলে আসছে তা এবার আদালতের নজরে এসেছে। ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি এক যুগান্তকারী রায় ঘোষণা করেছেন যে রোগীর জন্য সহজে পাঠযোগ্য প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার। তাই এখন থেকে সব ডাক্তারকে বড় হাতের অক্ষরে বা ক্যাপিটাল লেটারে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লিখতে হবে। একই সাথে আদালত আগামী ২ বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালুর নির্দেশ দিয়েছে। এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি এসেছে একটি মামলার শুনানির সময়। বিচারপতি জয়েশ গুরুপ্রীত সিং পুরী একজন ভুক্তভোগী নারীর ডাক্তারি প্রতিবেদন দেখে বিস্মিত হন, কারণ সেখানে একটি শব্দও পড়ার মতো ছিল না। তিনি মন্তব্য করেন, প্রযুক্তি যখন এত সহজলভ্য তখন এমন দুর্বোধ্য হাতের লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল লেখা সৌন্দর্যের বিষয় নয়, বরং রোগীর নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক। ভুল প্রেসক্রিপশন রোগীর জন্য প্রাণঘাতী হতে পারে। ১৯৯৯ সালে এক গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রতি বছর প্রায় ৭,০০০ মানুষ চিকিৎসকের দুর্বোধ্য হাতের লেখা জনিত ভুলের কারণে মারা যান। ভারতে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ভুল ওষুধ সেবনের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার দিলীপ ভানুশালী স্বীকার করেছেন যে ডাক্তারদের ব্যস্ততা এবং রোগীর চাপে হাতের লেখা খারাপ হওয়ার একটি কারণ। তবে তিনি সকল চিকিৎসককে আদালতের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কলকাতার বড় ফার্মেসিগুলো জানিয়েছে যে তারা এখনো অস্পষ্ট প্রেসক্রিপশন হাতে পাচ্ছেন এবং অনেক সময় সঠিক ওষুধ নিশ্চিত করতে ডাক্তারদের ফোন করতে হয়। সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশে প্রায় ২ লক্ষ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ তুলেছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। জুলকারনাইন সায়ের দাবি, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদতে বিভিন্ন রুটে এই বিপুল পরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশ করছে। তার মধ্যে ব্যবহৃত কাগজ, নিরাপত্তা সুতা এবং হলোগ্রাম এতটাই নিখুঁতভাবে প্রিন্ট করা হচ্ছে যে খালি চোখে কিংবা ব্যাংকের নোট যাচাই মেশিনেও তা সহজে জাল ধরা সম্ভব নয়। তিনি আরো উল্লেখ করেন যে বিশেষ ব্যবস্থায় ওই দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতেই এসব জাল নোট তৈরি করা হচ্ছে। এরপর অত্যন্ত কম দামে দেশের জাল নোট কারবারিদের কাছে সরবরাহ করা হচ্ছে, যার উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনীতি খাতকে অস্থিতিশীল করা, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করা এবং নাশকতামূলক কার্যক্রমে অর্থায়ন করা। এই অভিযোগ সম্পর্কে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে অবগত রয়েছে এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রতিরোধের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জুলকারনাইন সায়ের সাধারণ নাগরিকের মাঝেও এই বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর 2 সাবেক প্রভাবশালী জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্রয়ে কলকাতায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। গত জুলাই বিপ্লব ও শেখ হাসিনার পলায়নের পর তারা ভারতে পালিয়ে গিয়েছিলেন বলে বিভিন্ন নিরাপত্তা ও কূটনীতিক সূত্র নিশ্চিত করেছেন। অভিযোগ উঠেছে যে এই 2 জেনারেল ভারতের গোয়েন্দা সংস্থা র এর সঙ্গে মিলিতভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার মধ্যে বিচার বহির্ভূত হত্যা,
গুম, অপহরণ এবং সশস্ত্র অপকর্মের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত পারেও বলে গুঞ্জন রয়েছে। জেনারেল মুজিব, যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা এবং ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দে রয়েছে, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় বসবাস করছে। তার বিরুদ্ধে র্যাব ও এসএসএফ এর মাধ্যমে বহু গুম ও ক্রসফায়ারের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে জেনারেল আকবরও ভারতে আশ্রয় নিয়েছেন। অভিযোগ অনুযায়ী তিনি ডিজিএফআই-এর প্রধান হিসেবে 2014 সাল থেকে 2018 সালে বিতর্কিত নির্বাচনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্লেষকরা এই দুই জেনারেলের ভারতে আশ্রয় নেওয়াকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখছেন। তাদের আশঙ্কা, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে ভারতের সহযোগিতায় রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন। নিরাপত্তা বিশ্লেষকরা এই বিষয়টি গুরুত্বসহ তদন্ত এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কথা জানিয়েছে। তবে আইএসপিআর জানিয়েছে যে তাদের কাছে এই দুই জেনারেলের ভারতে আশ্রয় নেওয়া বা পালানোর বিষয়ে কোনো তথ্য নেই। এই পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে দেওয়া তার বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজ ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসুদ লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার মানেই সন্ত্রাসের ব্যানার। এই ব্যানারে করুন রাজনীতি 2024-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন। এর আগে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদী হাসানের এক সাক্ষাৎকারে ডাক্তার ইউনূস বলেছিলেন, আওয়ামী লীগ দল হিসাবে বৈধ, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবন ঘিরে দীর্ঘদিনের গুঞ্জন আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে শারদীয় দুর্গাপূজার সময় মিথিলা ও সৃজিতের ঘনিষ্ঠ বান্ধবী সুস্মিতার সঙ্গে ভাইরাল হওয়া কিছু ছবি এই গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, 24 জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি, আমার ভিসা নেই। সঞ্চালক যখন সরাসরি প্রশ্ন করেন, অনেকে বলছে সৃজিত এখন আর আপনার স্বামী নয়, আপনি কি বলবেন? তখন মিথিলা মুচকি হেসে জবাব দেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছু বলবো না। পুনরায় প্রশ্ন করা হলে, তার মানে সৃজিত কি এখনো আপনার স্বামী? মিথিলা 2 সেকেন্ড বিরতি নিয়ে দৃঢ়ভাবে উত্তর দেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামটাই আছে। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করার পর মিথিলার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ী হয়েছিলেন এবং আইরাকে সেখানকার একটি স্কুলে ভর্তি করান। তবে গত 2 বছর ধরে মিথিলা ঢাকায় অবস্থান করছে। দর্শক, বলুন তো আজকের কোন খবরটি আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখুন। আর এমন সব তাজা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।